আশা করি তোমরা সকলে ভালো আছো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় খুব ভালো মতো, সেই বিষয়ে আমরা একটুখানি আলাপ আলোচনা করি, একটু পারস্পরিকভাবে শিখে নিই। ওকে, তো চলো। ডু ইউ নো হিম, প্রথমে আছে ডু ইউ নো হিম, তারপরে ডাজ হি ওয়ান্ট দিস। আচ্ছা, প্রথমে আমি ডু ইউ নো হিম এটা করে নিই। ভয়েস চেঞ্জের বেসিক যে নিয়মটা আছে, মূল যে নিয়ম, সেটা কিন্তু সেম, এর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ প্রথমে অবজেক্ট, তারপরে বিভার, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এবং তারপরে বাই দিয়ে অন্য কিছু যা বসার বসবে, রাইট? তো এখানে ওই মূল বেসিক প্যাটার্নটা সেমই থাকছে, এখানেও তাই হবে। কিন্তু একটুখানি যেহেতু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী এর ফরমেশনটা হবে। তাহলে ডু ইউ নো হিম, দেখো ডু ইউ নো হিম এই যে সেন্টেন্সটা আছে, আমরা এটার ভয়েস চেঞ্জ করতে গেলে কি করব? প্রথমে এই যে ডু আছে, মনে করো আমি ডুটা সাইলেন্ট করে দিলাম, ঢেকে দিলাম। তাহলে ঢেকে দিলে কি আসছে? ইউ নো হিম, এটা আসছে ইউ নো হিম। তাহলে আমরা এটুকুরই আগে করে নিই। ইউ নো হিম এর ভয়েস চেঞ্জ কি হবে? আমরা জানি যে প্রথমে অবজেক্ট, অবজেক্ট কি এখানে? হিম। তাহলে হিমটা আমি এখানে হি বসিয়ে নিলাম। তারপরে নিয়ম অনুযায়ী বিভার্ব, তাহলে ইউ নো হিম, তুমি তাকে চেনো। দেখো এটা ডু আছে, ডু এটা অক্সিলারি ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সব সময় যদি অক্সিলারি ভার্ব থাকে, তাহলে অক্সিলারি ভার্বের টেন্স অনুযায়ী কিন্তু আমরা টেন্স খুঁজে পাবো। যদি না থাকে তাহলে অন্য কোনো ভার্ব থাকতে পারে, বি ভার্ব থাকতে পারে, হ্যাভ ভার্ব থাকতে পারে, যেগুলো থাকতে পারে, মডেলস থাকতে পারে, সেগুলোর টেন্স অনুযায়ী আমরা টেন্স খুঁজে নেবো। তাহলে এখানে ডু আছে, আমরা জানি ডু ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে আমরা বি ভার্ব প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে হি ইজ, তারপরে নিয়ম অনুযায়ী বি ভার্বের পরে ভার্বের থার্ড ফর্ম। ইউ নো হিম এইটুকু তো নেই, তাহলে ইউ নো হিম, তুমি তাকে চেনো বা জানো। তাহলে নো এর থার্ড ফর্ম হচ্ছে নন, কে এন ও ডব্লিউ এন, তাহলে হি ইজ নন। এই যে ইউটা আছে, ইউটা এখানে চলে আসবে, তার আগে টু বসবে, তাহলে হি ইজ নন টু ইউ, এইরকম হলো। কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্য এখানে যেমন কোনো বিভার্ব ছিল না বা অন্য কোনো ভার্ব ছিল না বলে সেই জন্য ডুটাকে অক্সিলারি ভার্ব হিসেবে, সাহায্যকারী ভার্ব হিসেবে ডেকে আনা হয়েছে। আবার এই সেন্টেন্সটাকে আমরা যখন নাকি প্যাসিভে পরিণত করলাম, তখন কিন্তু আমরা এখানে বিভার্ব পেয়ে গেলাম। এইবার আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি করতে হবে? এই ইজটাকে আগে এখানে নিয়ে আসতে হবে। ইজ হি নন টু ইউ দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্ন। দেখো খুব ভালো করে বোঝো, জটিলতা কিছু নেই। প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স পেলাম, সেটাকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে বা একটা স্টেটমেন্টে পরিণত করে নিলাম, পরিণত করে তার ভয়েস চেঞ্জ করলাম, ভয়েস চেঞ্জ করে এখানে বিভার্ব যেটা আছে সেটাকে আগে নিয়ে আসলাম। কারণ আমি প্রসঙ্গত এখানে উল্লেখ করে রাখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দু প্রকার। একটা হচ্ছে ইয়েস অথবা নো, এই উত্তর দিলেই কিন্তু উত্তর হয়ে যায়। যেমন তোমার নাম কি রামু, যদি এ কথা বলি, তাহলে রামু যদি তার নাম হয়, সে হ্যাঁ বলবে অথবা না বলবে, তাহলেই কিন্তু উত্তর দেওয়া হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার নাম কি রামু, সে বলবে হ্যাঁ, তাহলে উত্তর হয়ে গেল যে রামু তার নাম। আবার যদি না হয়ে থাকে, সে বলবে না, তাহলে হয়ে গেল যে নয়। এই ধরনের প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে হয়ে থাকে? যদি সেন্টেন্সে বি ভার্ব থাকে বা হ্যাজ হ্যাড এরকম থাকে বা মডেলস থাকে, তাহলে সেইগুলো আগে এসে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। আর যদি এইগুলো কিছুই না থাকে, তাহলে আমরা একটা ভার্ব ধার করে নিই, সেটাকে অক্সিলারি ভার্ব বলে বা সাহায্যকারী ভার্ব বলে, ডু। তাহলে এই যে ডু ইউ নো হিম এটা করলাম, সেই জন্য এখানে ইজ হি নন টু ইউ হলো। কিভাবে কনভার্ট করলাম তোমরা দেখে নিলে। তাহলে আমরা আরেকটা করি, আরেকটুখানি পরিষ্কার হয়ে যাবে। তাহলে একই রকম আছে, ডাজ আছে, ডাজ হি ওয়ান্ট দিস, তাহলে ডাজ নেই, মনে করো শুধু হি ওয়ান্ট দিস আছে, তাহলে দিস হচ্ছে দিস এখানে চলে আসবে। তারপরে বিভার হওয়ার কথা, এখন বিভার কোন বিভার? ওয়াজ, ওয়ার, এখানে ডাজ আছে। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয়, তাহলে সেই সেন্টেন্সের ক্ষেত্রে, সেই টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই ইয়েস যোগ হয়। তাহলে এটা অক্সিলারি ভার্ব ডু ছিল, এর সঙ্গে ইয়েস যোগ হয়েছে, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে এটা বোঝা গেল। তাহলে দিস এটা আমরা এখানে নিয়ে আসলাম, হিসেব মতন এখানে কি হওয়া উচিত? এখানে বিভার্ব হবে, তাই তো? তাহলে বিভার্ব কি হবে?
ইজ, ইজটার এখানে বসাবো না, কিন্তু আমরা যেহেতু জেনে গেছি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি, তাহলে ইজটা এখানেই বসিয়ে দেবো। ইজটা এখানেই বসিয়ে ইজ দিস হয়ে গেল। তারপর বিভার বসানো ছিল, বিভার বসানো হয়ে গেছে। এরপরে কি হবে, ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কি, ভার্ব কি আছে ওয়ান্ট, এর থার্ড ফর্ম কি WANTED, ওয়ান্টেড। তাহলে ইজ দিস ওয়ান্টেড, তারপরে কি হবে বাই, কার দ্বারা, হি। তাহলে হি থাকলে হয়ে যায়, হি থাকলে হয়ে যায় হিম, হয়ে গেল। তাহলে ইজ দিস ওয়ান্টেড বাই হিম, বোঝা গেছে তো। নেক্সট আরেকটা, ডিড হি টেক টি। এটাও দেখো একই রকমভাবে এখানে ডিড আছে, হি টেক টি, তাহলে একই রকম আমরা এটা অবজেক্ট এখানে করে নিতে পারি TEA, এটাকে অবজেক্ট TEA, এটাকে অবজেক্ট করে নিতে পারি। ডিড আছে, তাহলে এখানে ওয়াজ বসিয়ে দিলাম। কেন, দেখো ওখানে ডু থাকার ফলে ইজ বসলো, ডাজ থাকার ফলে ইজ বসলো, তাহলে ডিড আছে, তাহলে ইজের পাস্ট টেন্স ওয়াজ যেমন হয় সেরকম বসিয়ে দিলাম, তাহলে ওয়াজ টি। তাহলে আমরা অবজেক্ট পেলাম। তারপরে বি ভার্ব এখানে বসার কথা ছিল, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই জন্য আগে বসিয়ে দিলাম, তাহলে ওয়াজ টি ওয়াজ। তারপরে ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্ব কি আছে টেক, তাহলে এর থার্ড ফর্ম কি টেকেন, TAKEN, তাহলে ওয়াজ টি টেকেন বাই। হি আছে, এটা হবে হিম। হোয়ার ডিড ইউ সি হিম, বোঝো একই রকম, যেরকম হচ্ছে একই রকম হয়ে যাবে, কিচ্ছু নেই এখানে। এই যে WH ওয়ার্ড, তাহলে একটু আগে আমি বলেছিলাম যে ইয়েস অথবা নো এই রকম যদি হয়ে থাকে তাহলে সেটা ডু বা অন্য কোনো ভার্ব, বি ভার্ব যদি থাকে বা অন্য কোনো ভার্ব যদি থাকে সেটা আগে বসে যাবে। এখানে আমরা WH পেয়ে গেছি, অর্থাৎ এর উত্তর কিন্তু হ্যাঁ অথবা নাতে হবে না। যেমন তোমার নাম কি রামু, সেই উত্তর হ্যাঁ অথবা নাতে দিলেই হয়ে গেছিল, কিন্তু এটা যদি জিজ্ঞেস করা হতো তোমার নাম কি, তাহলে কিন্তু হ্যাঁ অথবা না বললে হবে না, পুরো নামটাই বলতে হবে যে আমার নাম XYZ বা ইত্যাদি ইত্যাদি, যাই হোক, ঠিক। তো এখানেও দেখো হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার মানে কি কোথায়, কোথায় তুমি তাকে দেখেছিলে, এর উত্তরে হ্যাঁ অথবা না বললে হবে না। তাহলে এর উত্তরে বলতে হবে যে আমি তাকে গাছতলায় দেখেছিলাম বা রাস্তায় দেখেছিলাম বা বাগানে দেখেছিলাম বা মাঠে দেখেছিলাম ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে এখানে WH ওয়ার্ড আছে, তাহলে আমরা আগে WH ওয়ার্ড বসিয়ে দেবো, অর্থাৎ যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড থাকে তাহলে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা WH ওয়ার্ড বসিয়ে দিলাম। হোয়ার ডিড ইউ সি হিম, তাকে কোথায় দেখেছো, তাহলে হয়ে গেল WH ওয়ার্ড। তারপরে ডিড আছে, পরিষ্কার ডিড থাকলে এখানে ওয়াজ বসিয়েছিলাম, তাহলে এখানেও ওয়াজ হবে। হোয়ার ওয়াজ, দেখো ওইটা যেমন বন্ধ করে দিয়েছিলাম, এটাও যদি আমরা প্রথমটুকু বন্ধ করে দিই তাহলে ইউ সি হিম আছে, তাহলে হিম এটা হচ্ছে অবজেক্ট আসছে, তাহলে হিম থাকলে হি হয়ে যাবে। তারপরে ভার্ব, মেন ভার্ব হচ্ছে সি, এর থার্ড ফর্ম হচ্ছে সিন, তাহলে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। কেন বাই হলো, আমরা জানি যে প্যাসিভ ভয়েস করতে গেলে বাই বসে, তারপরে এই যে বাই ইউটা ওই পাশে চলে যাবে, ওই পাশে চলে এলো, তাহলে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। খুব সহজ, ভীষণ সহজ, সবাই পারবে। পরেরটা হোয়াট ডিড দে ডু, একই রকম, তাহলে হোয়াট আছে আমরা হোয়াটই বসিয়ে দেবো আগে, কোনো কথা হবে না। ডিড আছে তাহলে এখানে ওয়াজ বসিয়ে দেবো, হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দে ডু, তারা কি করেছিল। এখন কি করেছিল এইটাকেই আমরা সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছিলাম। দেখো হোয়াট ওয়াজ, তারপরে ভার্ব হচ্ছে ডান, এই যে মেইন ভার্ব হচ্ছে ডু, এর ভার্বের থার্ড ফর্ম হবে ডান, তাহলে বাই। দে আছে, দেম হবে, তাহলে হোয়াট ওয়াজ ডান বাই দেম। ভালো করে বুঝে নাও এটা, কিন্তু আমরা এই যে সেন্টেন্সগুলো এখানে করেছিলাম, হোয়ার চাপা পড়ে গেল, ডিড চাপা পড়ে গেল, এখানে কিন্তু হোয়ার ডিড শুধু দে ডু আছে,
মানে এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব। তাহলে সাবজেক্ট যেহেতু এটা আছে, তাহলে সাবজেক্ট বাই দেম হয়ে গেল। এইবার ডু, এটা মেইন ভার্ব আছে, তাহলে ডান হয়ে গেল। তারপরে দেখো হোয়াট ডিড আছে, হোয়াট ওয়াজ আছে। অ্যাকচুয়ালি দে ডু এক্স ওয়াই জেড বা দে ডু ওয়ার্ক যদি এটা থাকতো, মনে করো দে ডু ওয়ার্ক, তাহলে এটা তো এখানে চলে আসতো, যেহেতু নেই এখানে, কারণ তাহলে এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক। হোয়াট ডিড এ কথা বলা যাবে না, তারা কি করেছিল, বুঝতে পেরেছো তো? সেই জন্য এই হোয়াট ডিড এটাকেই আমরা যদি অবজেক্ট হিসেবে ধরে নিই, তাহলে অবজেক্ট এখানে বসিয়ে নিলাম। বোঝা গেছে? ডান বাই দেম। তো এই ধরনের কয়েকটা সেন্টেন্স, এই ধরনের কয়েকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি পাবে, বেশি পাবে না। ম্যাক্সিমামই এইরকম, যেরকম খুব সহজ পদ্ধতি আছে সেই রকম সহজ পদ্ধতিতেই হয়ে যাবে। এইবার ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে, ইম্পারেটিভ মুড যেগুলো হয়, সেগুলোর কয়েকটা উদাহরণ দেখে নিই। যেমন সেন্টেন্সটি লিখলাম ক্লিন দ্য বোর্ড, তাই তো? তাহলে ক্লিন দ্য বোর্ডের মানে কি? বোর্ডটি পরিষ্কার করো। এখানে প্রথমেই কিন্তু ভার্ব আছে, তারপরে কি পরিষ্কার করতে বলেছে? দ্য বোর্ড। আমরা জানি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যেটা হয় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো, এই সেন্টেন্সটার মধ্যে প্রথমটা ভার্ব, তারপরটা হচ্ছে অবজেক্ট। আর আমাদের প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমেই আমাদের অবজেক্ট লাগবে, কিন্তু এখানে দেখো কোনো সাবজেক্ট নেই, অর্থাৎ ইম্পারেটিভ মুডে এখানে আদেশ করা বোঝাচ্ছে যে বোর্ডটি পরিষ্কার করো। এই রকম যখন বোঝায় তখন সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়। তাহলে লেট, লেট দিয়ে শুরু হলো, তারপরেই বসবে অবজেক্ট। অবজেক্ট আমরা পেয়ে গেছিলাম দ্য বোর্ড, তাহলে লেট দ্য বোর্ড। প্রথমে লেট বসলো, তারপরে অবজেক্ট বসবে, তারপরে বি বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। ভার্ব কি? ক্লিন। তাহলে এর থার্ড ফর্ম কি? CLEANED, ক্লিনড। তাহলে লেট দ্য বোর্ড বি ক্লিনড, পরিষ্কার হয়ে গেল। খুব ভালো মতো বুঝে নাও নিয়মটা। যে সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, নেই, এখানে নেই, দেখতে পাচ্ছি না, কিন্তু আছে। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো, মানে তোমাকে বলা হচ্ছে তুমি বোর্ডটি পরিষ্কার করো। বোঝা গেছে তো? তো ঠিক আছে, যেহেতু এখানে নেই আমরা সে বিষয়ে যাচ্ছি না। তাহলে যে সেন্টেন্স আমরা দেখছি প্রথমে সাবজেক্ট নেই, শুধু ভার্বটা দিয়েই সেন্টেন্সটা শুরু হয়েছে, এটাকে ইম্পারেটিভ মুডের সেন্টেন্স বলবে, রাইট? তাহলে সেই সেন্টেন্স কি হবে? প্রথমে লেট দিয়ে শুরু, তারপরে অবজেক্ট চলে আসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে। আর একটা নি, ডু দ্য সাম, অঙ্কটি করো। তাহলে একই রকম ভাবে লেট বসেছিলাম, এখানেও লেট বসবে। তারপরে কি বলেছিলাম যে অবজেক্ট বসবে, তাহলে অবজেক্ট হচ্ছে দ্য সাম। তারপরে কি বলেছিলাম? বি বসবে, এই যে বি। তারপরে বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম বসবে, ডু আছে, তাহলে এর থার্ড ফর্ম হচ্ছে ডান। লেট দ্য সাম বি ডান। ঠিক আছে, আর একটা করে নি। ড্র দ্য পিকচার, এখানেও তাই দেখছি। এখানে প্রথমে ড্র মানে আঁকা, অর্থাৎ প্রথমেই হচ্ছে ভার্ব আছে, তার আগে কিছু নেই। তাহলে এটাও লেট দিয়ে স্টার্ট করব। তাহলে লেট লেট, তারপরে কি হবে? তারপরে হবে অবজেক্ট কি আছে? দা পিকচার, তাহলে দা পিকচার। তারপরে বলেছিলাম বি বসবে, বি বসে গেল। তারপরে বলেছিলাম ভার্বের থার্ড ফর্ম বসবে, ভার্ব হচ্ছে ড্র, আঁকা,
তাহলে থার্ড ফর্ম কি DRAWN, ড্রন। তাহলে লেট দ্য পিকচার বি ড্রন। আশা করি এটা পরিষ্কার হয়ে গেছে, আর কারো কোনো অসুবিধা হবে না। ওকে, ওবে ইয়োর টিচার্স, তোমার শিক্ষকদের মান্য করো বা শ্রদ্ধা করো, মেনে চলো। বোঝা গেছে তো? তাহলে এই যে সেন্টেন্সটা আছে এটা আমরা লেট দিয়ে করতে পারি, লেট ইয়োর টিচার বি ওবেড হতে পারে, কিন্তু দেখো আসলে এই কথাটা বলছে মানে হচ্ছে তাকে উপদেশ দিচ্ছে যে তোমার শিক্ষকদের মান্য করা উচিত, ঠিক কি না? তো সেই জন্য আমরা এরকম লিখব যে যদি এরকম থাকে তাহলে ইয়োর টিচার্স, প্রথমেই আমরা ইয়োর টিচার্স হলো, শুড বি, ওবে আছে, এর থার্ড ফর্ম হবে ওবেড। কি করলাম? দেখলাম যে এই সেন্টেন্সটার ভাবটা আদেশের মতো বোঝাচ্ছে না, উপদেশের মতো হচ্ছে, উপদেশ হচ্ছে যে তোমার এটা করা উচিত। তাহলে সেক্ষেত্রে অবজেক্ট যেটা আছে যে ওবে মানে মান্য করো ইয়োর টিচার্স, কাকে? তোমার শিক্ষকদেরকে, রাইট? তাহলে এই ইয়োর টিচার্স অবজেক্ট আগে চলে এলো, দেখো ইয়োর টিচার্স অবজেক্ট আগে চলে এলো, তারপরে কি হয়েছে? শুড বি বসে গেছে। ওই যে বলেছি যে শিক্ষকদের মান্য করা উচিত, বোঝা যাচ্ছে? তাহলে ওবে শুড বি এসে গেল, তারপরে কি হলো? ভার্বের থার্ড ফর্ম বসলো। এই যে ওবে আছে, ওবের থার্ড ফর্ম হচ্ছে ওবেড। বোঝা গেছে তো? আরেকবার ক্লিয়ার করে নিই। প্রথমে অবজেক্ট চলে আসবে, যদি বোঝা যাচ্ছে যে উপদেশ দেয়া বোঝায় তাহলে প্রথমে অবজেক্ট, তারপরে শুড বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ প্রথমে যেটা শুরু হচ্ছে সেন্টেন্স অ্যাক্টিভে সেই ভার্বটা দিয়ে, সেই ভার্বেরই থার্ড ফর্ম হয়ে যাবে, রাইট? আরেকটা দেখে নিই। কিপ ইউর ওয়ার্ড, তোমার কথা রাখো, তার মানে কি বলতে চাইছে? কথা রাখা উচিত। তাহলে একই রকম ভাবে তাহলে কিপ মানে হচ্ছে রাখো, ইওর ওয়ার্ড মানে হচ্ছে কথা। কি রাখতে বলেছে? কথা রাখতে বলেছে। অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে অবজেক্টই আগে চলে আসবে। তাহলে ইওর ওয়ার্ড, কি বলেছি? শুড বি হবে, তাহলে SHOULD, শুড বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, মেইন ভার্ব হচ্ছে কিপ, এর থার্ড ফর্ম হচ্ছে কেপ্ট। তাহলে ইয়োর ওয়ার্ড ইউ শুড বি কেপ্ট, তোমার কথা রাখা উচিত। বোঝা গেছে তো? এই যদি হয় এরকম। তারপরে টেক দ্য মেডিসিন টোয়াইস ডেলি, টেক দ্য মেডিসিনস টোয়াইস ডেলি, ওষুধগুলো প্রত্যেক দিন দুবার করে নেবেন, গ্রহণ করবেন। তার মানে এই যে ডাক্তার যেগুলো দেয় সেগুলো অ্যাডভাইসই করে প্রেসক্রিপশানে, রাইট? তো সেক্ষেত্রে আমরা শুড বি বসাবো। তাহলে কি টেক মানে নেওয়া, দ্য মেডিসিনস হচ্ছে ওষুধগুলো, কি নেবে? ওষুধগুলো। তাহলে অবজেক্ট পেয়ে গেলাম, তাহলে আমি এটা প্রথমে বসাবো, দ্য মেডিসিনস শুড বি, মেইন ভার্ব হচ্ছে টেক, টেকেন, তারপরে যা যা আছে শেষে বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, টোয়াইস ডেলি। ঠিক আছে?
প্লিজ গিভ মি সাম মানি, দয়া করে আমায় কিছু টাকা দিন বা টাকা দাও। স্পষ্টতই আমরা দেখছি এখানে অনুরোধ করা বোঝাচ্ছে, প্লিজ মানে অনুরোধ। তাহলে যেই সেন্টেন্সে এরকম হয় তাহলে আমরা ইউ আর রিকোয়েস্টেড করব। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে রিকোয়েস্ট করা হলো, কি রিকোয়েস্ট করা হলো? টু গিভ, কি? টু গিভ, দিতে, কি? মি সাম টু গিভ মি সাম মানি। কি কি পরিবর্তন করলাম? কিচ্ছু পরিবর্তন করেনি, শুধু প্লিজটার পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড বসিয়ে দিয়েছি। আর গিভ যেমন আছে আছে তার আগে শুধু টু বসলো, তার মানে ইউ আর রিকোয়েস্টেড টু এর পরেই হচ্ছে মেইন ভার্ব, তারপরে বাদ বাকিটা যেরকম থাকবে একদম সেরকমই হবে। আমি আরেকটা দেখিয়ে দিই তাহলে খুব সহজ হবে। প্লিজ এন্টার বাই দিস ওয়ে, ঠিক আছে? তাহলে প্লিজ আছে, চোখ বুঝে আমরা ইউ আর রিকোয়েস্টেড করে দিই, ইউ আর রিকোয়েস্টেড। কি আছে? এন্টার আছে, এটা মেন ভার্ব, তাহলে তার আগে টু বসে যাবে, টু এন্টার, বাদ বাকি যেরকম আছে ঠিক একদম সেরকম হবে, বাদ বাকি যেরকম আছে একেবারে সেরকম হয়ে গেল, একদম কিচ্ছু কোনো পরিবর্তন হলো না। তাহলে আমরা যেই সেন্টেন্সে দেখবো যে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে সেক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড, তারপরে টু বসবে, টু বসার পরে একবারে মেন ভার্ব যেটা দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে সেটা বসে যাবে পরপর, আর অন্য কোনো পরিবর্তন হবে না, টোটালি আনচেঞ্জড। ওকে, কিছু সেন্টেন্স আছে যেগুলোকে কোয়াসি প্যাসিভ বলা হয়, বাংলায় যদি বলতে যাই কর্মকর্তৃবাচ্য, এর বাংলা বোঝার এক্ষুনি অতটা প্রয়োজন নেই, শুধু কোন ধরনের সেন্টেন্সগুলো কোয়াসি প্যাসিভ বলে আমি দেখাচ্ছি। প্রথমে যে সেন্টেন্সটা আছে হানি ইজ সুইট, মধু মিষ্টি, এখন এটারও কিন্তু ভয়েস চেঞ্জ হবে, প্যাসিভ ভয়েস, কিভাবে আমি বলে নিই। তাহলে হানি ইজ সুইট, তাহলে এই পর্যন্ত যা যা আছে সেই পর্যন্ত করে ফেললাম। মধু মিষ্টি, কখন আমরা এটা অনুভব করি যে মধু মিষ্টি? কেউ আমাদের বলে দিচ্ছে বলে সেটা ধরে নিচ্ছি, নাকি যখন নাকি আমাদের কোনো স্কিনে টাচ হচ্ছে তখন আমরা বুঝতে পারছি মধু মিষ্টি? তাই কি শুধু চোখে দেখছি তখন ফিল করছি মধু মিষ্টি? নো, হোয়েন ইট ইজ টেস্টেড, যখন আমরা জিভে স্বাদটা নিই, তাহলে ঠিক এই কথাটাই লিখবার, অন্য কিছু লিখবো না। হোয়েন ইট ইজ টেস্টেড, তাহলে হানি ইজ সুইট, মধু মিষ্টি তখন যখন এটা টেস্ট করা হচ্ছে, স্বাদ নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো ঠিক তেমনি দ্য বুক ইজ গুড, বইটি ভালো, কি ভালো? বই দেখতে ভালো, তার কভার পেজ ভালো, হতে পারে কভার পেজ ভালো, কিন্তু শুধুমাত্র কভার পেজ ভালো হলেই বই বিক্রি হবে তা কিন্তু নয়। একটা বইয়ের গুণমান নির্ভর করে তার ভেতরে অন্তর্নিহিত কি কন্টেন্ট রয়েছে, বিষয়বস্তু কি রয়েছে, বোঝা গেছে তো? এখন সেই বিষয়বস্তু কি রয়েছে সেটা শুধু দেখলে হবে তা তো নয়। তাহলে কি করে, যখন নাকি আমরা পড়ি তখন বুঝতে পারি যে বইটা ভালো না খারাপ। তাহলে একইভাবে দ্য বুক ইজ গুড
এরকমই আমরা লিখে নেব দ্য বুক ইজ গুড। কখন গুড? হোয়েন ইট ইজ রিড, হোয়েন ইট ইজ রিড। এরকম আর কি কি হতে পারে? মনে করো একটা দৃশ্য আছে খুব সুন্দর, আমরা বলি দ্য সাইট ইজ ভেরি বিউটিফুল। দ্য SIGHT সাইট ইজ ভেরি বিউটিফুল। দৃশ্যটি খুব সুন্দর। কখন আমরা ফিল করি? হোয়েন উই সি, যখন আমরা দেখি। তাহলে হোয়েন ইট ইজ সিন। তাহলে দ্য সাইট ইজ ভেরি বিউটিফুল হোয়েন ইট ইজ সিন। না হলে তো বোঝা যাবে না। ঠিক তেমনি দ্য স্টোরি ইজ ভেরি ওয়েল হোয়েন ইট ইজ হার্ড, যখন এটা শোনা যায়। এইভাবে কোয়াসি প্যাসিভ যা আছে সবই করা যেতে পারে। বোঝা গেছে তো? খুব সহজ, এমন কিছু কঠিন না। এগুলো কেন করালাম? যখন নাকি কম্পিটিটিভ এক্সাম হয় তখন কিন্তু ভয়েস চেঞ্জ খুব একটা সিম্পল দেয় না। এগুলো তোমাদের বুঝে নিতে হবে। আর একটা আছে ইনট্রান্সিটিভ, অর্থাৎ টু দিয়ে। আই অ্যাম টু বাই এ বুক, রাইট? আমাকে একটা বই কিনতে হবে বা একটা বই কিনতে হয়। এখানে অ্যাম টু আছে, তারপরে বাই এ বুক, তাহলে আই অ্যাম টু। এগুলো ইন্ট্রান্সিটিভ। এই ধরনের সেন্টেন্স আরও অনেক আছে, সেগুলো দেখতে দেখতে পড়তে পড়তে তোমরা বুঝতে পারবে যে এর প্রকৃত অর্থ কীরকম হচ্ছে। তাহলে আই অ্যাম টু বাই এ বুক, আমাকে একটা বই কিনতে হবে। প্র্যাকটিক্যালি এই যে এই অ্যাম টু বাই এই পর্যন্ত, এই যে অ্যাম টু আছে এই পর্যন্ত, তাহলে অবজেক্ট কি? আমাকে একটা বই কিনতে, কি কিনতে হবে? একটা বই। তাহলে এটা করে নি এ বুক। ঠিক আছে, এই যে অ্যাম টু আছে সেই জন্য অ্যামের জায়গায় আমরা ইজ করব। টু আছে, টু দিয়ে দেব। টু আছে বলে তারপরে বি বসবে। কি বললাম? টু আছে বলে তারপরে বি বসবে। তাহলে আই এ বুক ইজ টু বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কি আছে? কেনা, কিনতে হবে, তাহলে বাই। এর থার্ড ফর্ম হচ্ছে BOUGHT। তাহলে এ বুক ইজ টু বি বট, একটা বই কিনতে হবে, বাই মি। ভালো করে বুঝে নাও কি কি পরিবর্তন করলাম। আই আছে, আই বাই বি হয়ে গেল, এটুকু একদম কমন ব্যাপার। তারপরে এ বুক আছে, এ বুক এখানে চলে এসছে, ঠিক তো? তারপরে বি ভার্ব বসা উচিত, এখানে অ্যাম আছে, অ্যামটা এখানে ইজ হয়ে গেল, কারণ অ্যাম তো আই এর সাথে বসে। এখানে এ বুক আছে, তাহলে এখানে ডেফিনেটলি অ্যাম হবে না, ইজি হবে। টু আছে, টু আছে, টু বসে গেল। টু আছে বলে সেইখানে বি কথাটা বসলো। তারপরে বাই, এটা মেন ভার্ব, এই মেন ভার্বের থার্ড ফর্ম বসে গেল বট। সিম্পল। আর একটা হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, একইভাবে। তাহলে দি ওয়ার্ক, এই যে হ্যাজ টু ডু, দেখো টু এর পরে মেন ভার্ব আছে, এখানেও টু এর পরে মেন ভার্ব হয়েছে। তাহলে মেন ভার্বের পরে হচ্ছে অবজেক্ট আমরা পেয়েছি, এখানেও তাই। কি করতে হবে? কাজটি করতে হবে, দ্য ওয়ার্ক। তাহলে দি ওয়ার্ক বসিয়ে দিলাম। হ্যাজ আছে, তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজই বসাবো। টু আছে, টুই বসবে। ডু আছে, তার আগে বি বসবে, যে টু এর জন্য বি বসেছে, তাহলে এখানেও বি বসবে। ডু হচ্ছে, এটা হচ্ছে মেন ভার্ব, সেই জন্য মেন ভার্বের থার্ড ফর্ম ডান হয়ে গেল। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান। বাই হবে, হি আছে, হি থাকলে হিম হয়। কি করলাম? কিছুই করিনি। এই যে ইজ টু থাকলে সেখানে টু বি দ্যাট কাইন্ড অফ মেইন ভার্ব বুঝবে, ব্যাস। আর অন্য কিছু না, সো সিম্পল।
খুবই সহজ, যে কেউ পারবে, সবাই পারছি, তোমরাও পারবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।